বিএনপির বামপন্থী নেতৃবৃন্দের কারণে সেদিন সেই আন্দোলন সফল হয়নি, কিন্তু আর না হয় সেদিনই এই খুনি ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনার পতন সংগঠিত হয়ে যেত। আমরা রাজপথে ছিলাম, আমরা দেখেছি কিভাবে হত্যাযজ্ঞ, রক্ত, লাশের মিছিল। আমরা চাই এই হত্যাযজ্ঞের যদি বিচার না হয়, তাহলে এই যে বিডিআর বিদ্রোহ বলেন, এই যে বিগত ছাত্র জনতার গণঅভ্যুত্থান, গণবিপ্লব, 1400 ছাত্র জনতার গণহত্যা, এই সমস্ত গণহত্যাগুলি একের পর এক সুসংগঠিত হয়েই যাবে এদেশের মাটিতে। আমরা বলবো আপনাদের ওলামা এলায়েন্সের মাধ্যমে বিচার চাইবেন, ভালো কথা, আমরাও সহযোগিতা করব। আপনাদের কাছে হেফাজতে ইসলাম সহ বাংলাদেশের 30 লক্ষ ওলামায়ে কেরামের প্রাণের দাবি থাকবে। আপনারা সংসদেও শাপলা চত্বর, 21-এর মোদী বিরোধী আন্দোলন এবং জুলাই আগস্টের সমস্ত শাহাদাতের রক্তের বিচারের দাবি উত্থাপন করে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। বাংলার সমস্ত তৌহিদি জনতা, যুব সমাজ, আলেম সমাজ, হেফাজত ইসলামের নেতাকর্মীরা আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। অনেকেই হেফাজত ইসলামের অরাজনৈতিক এই সংগঠনটাকে কেউ কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় থাকার এবং যাওয়ার হাতিয়ার বানাইতে চাচ্ছেন। স্পষ্ট মনে রাখবেন, হেফাজতে ইসলাম অরাজনৈতিক থাকতে দেন। আপনাদের এমপি মন্ত্রী হওয়ার জন্য হেফাজতকে হাতিয়ার বানাবেন না, তাহলে দেশের জনগণ আপনাদেরও দাগ ভাঙ্গা জবাব দিতে বাধ্য হবে। হেফাজতের আমির শাহ আল্লামা আহমদ শফী সাহেবকে কেন শাপলা চত্বরে যেতে দিলেন না? কেন সেই ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে শাহ আল্লামা আহমদ শফী সাহেবের গাড়ি ঘুরে আবার লালবাগ মাদ্রাসায় চলে গেল? সেই প্রশ্নের উত্তর তৎকালীন সময়ের ঢাকা মহানগরের দায়িত্বে যেই বিএনপির নেতাকর্মীরা ছিল তাদেরকে দিতে হবে। হেফাজতকে এবং হেফাজতের নেতাকর্মী সহ আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্রদেরকে কোন রাজনৈতিক উচ্চাভিলাষের জন্য আর ব্যবহার করা যাবে না। আমরা মাদ্রাসার ছাত্ররা আমরা মূলধারার রাজনীতি করতে জানি। আমরা 24-এ দেখিয়ে দিয়েছি যে এই 24-এর আন্দোলনে ঢাকার প্রতিটা প্রবেশদ্বারে 2013 সালের শাপলা চত্বরে যেমনি ভাবে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম, ঠিক তেমনি ভাবে 24-এর আন্দোলনেও আমরা প্রতিটা প্রবেশদ্বারে দাঁড়িয়ে গিয়েছিলাম বলেই 24-এর গণ অভ্যুত্থান সফল হয়েছে। তো অন্য 8-10টা ফৌজদারি হত্যাকাণ্ডের সাথে এই ঘটনার পার্থক্য কি? একটা গুরুতর পার্থক্য আছে। এটা যদি আমরা ওভারলুক করি তাহলে আমরা এই যে শাপলা গণহত্যা বলা হচ্ছে এটার প্রতি সুবিচার করতে পারবো না। যখন আপনারা জানেন যে যেটাকে আমরা বলি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ, এটা কিন্তু আপনাকে হাজার হাজার পাইকারি দরে লোক মারতে হবে সেরকম না। এটাকে বলা হয় সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড যে কোনো ক্রাইম হচ্ছে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, যেটা আপনার দেশের যুদ্ধ নাই কিন্তু একটা নর্মাল সময়ে আপনার রাষ্ট্র, আপনার সরকার ওই দেশের জনগণের উপরে এই ধরনের একটা হত্যাকাণ্ড চাপিয়ে দিচ্ছে, এটাকেই বলা হয় ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। সেই সময় শাপলা এক ভাই বলেছেন যে বিএনপি তাদের সাথে ছিলেন, হেফাজতের সাথে ছিলেন। অবশ্যই সাথে ছিল বিএনপি, কিন্তু বিএনপির ভূমিকা আসলে কিরকম ছিল এইটা আসলে এই সময়ে এসে এটা বিশ্লেষণের দাবি রাখে। দেশের জনগণের একটা বড় অংশ যখন বিপদগ্রস্ত, এরকম একটা রাজনৈতিক হত্যাকাণ্ড হচ্ছে, রাজনৈতিক দল হিসেবে, বিরোধী দল হিসেবে বিএনপির উচিত ছিল সেই আন্দোলনের নেতৃত্ব নেওয়া, আরো বোল্ড ভূমিকা রাখা। আমরা বিভিন্ন সময় দেখি মাদ্রাসার ছাত্রদের, আলেম ওলামাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। এই যে মৃত্যুর মুখে, গুলির মুখে ঢাকা শহরে এনে মাদ্রাসার ছাত্রদেরকে ঠেলে দেওয়া হলো, এর দায় কি বাংলাদেশের সেই সময়ের সকল রাজনৈতিক দল নেবে না? অবশ্যই আমি মনে করি নেওয়া উচিত। আমরা দেখছি যে আমাদের সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে এবং সীমান্তে আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। তো সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। কাঁটাতার দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করা যায় না। এবং আমরা বিশ্বাস করি এই কাঁটাতার সেই দেশের জনগণই একদিন উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে। 2013 সালে কথিত মৌলবাদ এবং জঙ্গিবাদ দমনের নামে বাংলাদেশে যে নির্বিচারে মাদ্রাসার ছাত্রদেরকে এবং শিক্ষকদেরকে অত্যাচার করা হচ্ছিল, তার একটি পুনঃপ্রকাশ দেখা যায় 5ই মে শাপলা চত্বরে। 5ই মে শাপলা চত্বরে যখন গুলি করা হচ্ছিল, 5ই মে শাপলা চত্বরে যখন গভীর রাতে একের পর এক মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদেরকে গুলি করে হত্যা করা হচ্ছিল এবং লাশগুলোকে গুম করে ফেলা হচ্ছিল,
ঠিক সেই সময়ে আমাদের ঢাকা শহরের শিক্ষিত সমাজ, আমাদের মিডল ক্লাস, আমাদের সোকল সিভিল সোসাইটি কেউ সেদিন এটি নিয়ে মুখ খোলে নাই। খুব অল্প কয়েকজন মানুষ যারা শাপলা চত্বরের গণহত্যা নিয়ে বিভিন্ন সময় অ্যাক্টিভিজম করেছেন, শাপলা চত্বরের গণহত্যার বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু এর বাইরে আমাদের শিক্ষিত সমাজ, আমাদের শহুরে মধ্যবিত্ত কখনোই শাপলা চত্বরের গণহত্যা নিয়ে কথা বলে নাই। এবং সেই গণহত্যা নিয়ে কথা না বলবার দরুন শাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন তাদের কোনো সামাজিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি কপালে জোটে নাই। আমরা দেখেছি শহীদদেরকেই উল্টো অপরাধী হিসেবে দেখানো হয়েছে। 2013 সালে শাপলা চত্বরের গণহত্যার পরে 2019 সালে এসেও বাংলাদেশের পত্রিকাগুলো লিখেছিল এটি হেফাজতের তাণ্ডব, বরং বলেনি হেফাজত ইসলামের নেতাকর্মীদের উপরে নির্বিচারে গুলি করা হয়েছে, তাদেরকে নির্বিচারে শহীদ করা হয়েছে। 6 বছর পরেও সে বলা হয়েছে এটি হেফাজত ইসলামের তাণ্ডব ছিল। দীর্ঘ সময় ধরে শাপলা চত্বরের গণহত্যায় শহীদদেরকে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি তো দূরের কথা, তাদেরকে দূরে রাখা হয়েছে, তাদেরকে সমাজে এক রকমের ক্রিমিনাল অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। বন্ধুগণ, আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে শাপলা চত্বরের গণহত্যা নিয়ে আমাদের সামাজিক পরিসরে, রাজনৈতিক পরিসরে কোনো আলোচনা হয় নাই। সেই আলোচনা না হওয়ার দরুন যারা শহীদ হয়েছেন সেই শহীদদের আসল সংখ্যা কত সেই সংখ্যা আমরা জানি না। অধিকারের রিপোর্ট বলে 61 জন, হেফাজত ইসলাম বলে একটি সংখ্যা, এক্সাক্ট কতজন মানুষ মারা গেছে সেই সংখ্যাটা অবধি আজ পর্যন্ত নিরূপণ হয়নি এবং বিচার কার্যক্রমের কোনো অগ্রগতি হয়নি। শেখ হাসিনা 13 সালে শাপলা গণহত্যার পরেও 11 বছর ক্ষমতায় ছিল। এই 11 বছর শাপলা গণহত্যাকে ধামা চাপা দেওয়া হয়েছে এবং সেই ধামা চাপা দেওয়া হয়েছে আমাদের সুশীল সমাজের সুশীল বয়ানের মাধ্যমে। এখন সেই সকল দিন চলে গেছে, সকল রুদ্ধতা ভেঙে গেছে, সকল দরজা খুলে গেছে। বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়েছে শেখ হাসিনা শুধু 2024 সালের জুলাই মাসেই গণহত্যা সংগঠিত করেনি, 13 সালের 5ই মেও শাপলা চত্বরে গণহত্যা সংগঠিত হয়েছিল। আজকের এই মঞ্চ থেকে আমরা স্পষ্ট দাবি জানাই শহীদদেরকে, যারা শাপলা চত্বরে শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, তাদের পরিবারকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মাহফুজ আলম বলেছিলেন লাল নেবেন না কালা নিবেন, ঠিক করেন ভাই ঠিক করেন। লাল মানে হচ্ছে বিচার, লাল মানে হচ্ছে রক্তের বদলা, আর কালো মানে হচ্ছে শোক। আপনারা শোক করবেন নাকি বিচারের দাবিতে আন্দোলন গড়ে তুলবেন সেটা আপনারা ঠিক করেন। আমরা শাপলা গণহত্যার বিচার চাই, কিন্তু সেটা শাহবাগের পন্থায় আবার চাই না। আমরা চাই বাংলাদেশে শেখ হাসিনা বিডিআর অফিসারদেরকে হত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের গণহত্যা, রাজনৈতিকভাবে যত মানুষদেরকে গুম খুন করা হয়েছে, জুলাই মাসে যে গণহত্যা হয়েছে, সবগুলো খুনের বিচার করা হবে, সবগুলো খুনের তদন্ত করা হবে, সবগুলো খুনের রহস্য উদ্ঘাটন করে যারা জড়িত ছিল সবাইকে আদালতের মাধ্যমে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং মোরসি আর নয়, ক্রন্দন আর নয়, আমরা এখন থেকে শাপলার গণহত্যার বিচারের দাবিতে সামনের পথ চলব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে একটা প্রায় 12 বছর পার হয়ে গেছে বিচারহীনতার এবং শাপলা হত্যাকাণ্ডের। সেই বিষয়কে কেন্দ্র করে আজকে যে আলোচনা সভা, সেখানে খুব পয়েন্ট ওয়াইজ কয়েকটা কথা আসলে বলতে চাই। নিঃসন্দেহে এই শাপলায় যে হত্যাকাণ্ড হয়েছে সেটার আসলে কোনো বিচার প্রক্রিয়া একবারেই যে হয় নাই তা না, কিছু মাত্রায় মাঝে মাঝে আমরা কিছু অল্প অল্প কথাবার্তা শুনি। এবং আমার আগের বক্তা জাহিদ ভাই যেটা বললেন যে কতজন সংখ্যায় আসলে মারা গেছেন, কতজন সংখ্যায় আসলে আহত হয়েছেন, নিহত হয়েছেন, সেই সংখ্যা তত্ত্বের যেই আলাপ আলোচনা, সেই আলাপ আলোচনা মানবাধিকার কর্মী হিসেবে আমার কাছে একদমই প্রয়োজনীয় মনে হয় না। 61 জন মারা যাওয়া এবং বিনা বিচারে এবং নির্বিচারে গুলি করার মধ্য দিয়ে প্রায় 1.5 লাখ বুলেট ব্যবহার করে মারা যাওয়া, সেইটাতে 1 জন মারা যাওয়া আর 61 জন মারা যাওয়া, বা 66 জন মারা যাওয়া, 58 জন মারা যাওয়া, বা ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিবেদন অনুযায়ী 39 জন মারা যাওয়া, আমার কাছে সব একই। কিন্তু আমার কাছে যেটা এক না সেটা হলো বিগত ডক্টর ইউনূসের যেই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা ছিল, সেই সময় একজন উপদেষ্টাও
সমাজে খুব শক্তভাবে বলেন নাই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারগুলো আমরা কেমন করে করব। একই সাথে আমরা যারা আন্দোলনকর্মী ছিলাম, মানবাধিকার কর্মী ছিলাম, আপনারা অনেকেই তাদেরকে কোট আনকোট সুশীল বলে গালি দেন, বকা দেন। এই সুশীলরাও এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার কেমন করে করবেন, কি প্রস্তাবনায় করবেন, সেগুলো নিয়ে কথা বলেন নাই। জোরপূর্বক গুম নিয়ে বিরুদ্ধে কমিশন হয়েছে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে তদন্ত করবার চেষ্টা করা হয়েছে, সেটা সত্য উদ্ঘাটন করবার চেষ্টা হয়েছে। কিন্তু যারা আমরা আন্দোলনকর্মী ছিলাম তারা বরাবরই বলে গেছি শহীদ শহীদ শহীদ। জার্মানিতে এক সময় আলোচনা শুরু হয়েছিল যে জিউসরা তাদের মুক্তি আসলে কেমন চায়, জিউস হিসেবে চায় না নাগরিক হিসেবে চায়। বাংলাদেশের নাগরিকদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে তারা কি বাংলাদেশের নাগরিকের মুক্তি শহীদ হিসেবে চান না নাগরিকতা রক্ষা করে নাগরিক অধিকার সুরক্ষা রেখে তাদের মুক্তি চান। আমার আগে একজন বক্তা বলেছেন শুধু আলেম ওলামারাই মারা যান নাই 5ই মে। আমিও প্রশ্ন করতে চাই, বাকি যারা মারা গিয়েছেন তারা কি আজকে এখানে আছেন? তাদেরকে কি আপনারা আনতে পেরেছেন? আমরা নিজেরা যারা সুশীল সমাজ বলে বক্তৃতা করি, সংবাদকর্মী হিসেবে, মানবাধিকার কর্মী হিসেবে প্রশ্ন করতে পারি নিজেদের, আমরা কি সেগুলো তাদেরকে ইনক্লুসিভ পলিটিক্সের ভিতরে আনতে পারছি কিনা? আনতে পারছি না দেখেই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি ডেভিল সান মানে শয়তান খোঁজেন। তিনি ডেভিল সান্টের প্রজেক্ট বানান, সেখানে তারা সন্ত্রাসী অপরাধী তাদেরকে খুঁজেন। তার মানে পুরো আলোচনাটাই এখন হয়ে রয়েছে আধ্যাত্মিক পর্যায়ে। এক পক্ষ শহীদের বিচার চাচ্ছেন, আরেক পক্ষ শয়তান খুঁজছেন। পুরাটাই একটা বাইবেলিক ক্যারেক্টার বা কোরআনিক ক্যারেক্টার বলে আমার মনে হয় যে অবস্থা আমাদের। দ্বিতীয় যে বিষয়টা আমি আসলে বলতে চাই যে 5ই মেকে ঘিরে একই সাথে আমি মনে করি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সকে কল্পনা চাকমার বিষয়ে কথা বলতে হবে, তাদেরকে একই সাথে কথা বলতে হবে সিরাজ শিকদারদের মৃত্যু নিয়ে, তাদেরকে একই সাথে কথা বলতে হবে সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আলাপ আলোচনা নিয়ে, এবং একই সাথে মনে রাখতে হবে হেফাজতের গঠন পুনর্গঠন সেই সময়ে যেমন করে হয়েছে, তার আগে ঘৃণা চর্চাকারী বলে আপনারা যাদেরকে পরিচয় করান বা মনে করেন, একটা ব্লগার কমিউনিটিরও একটা বিপুল সংখ্যক মানুষের হত্যাকাণ্ড হয়েছে এবং সেটা রাষ্ট্রীয় মদতেই হয়েছে বলে আমার বিশ্বাস। এবং সেখানে বাংলাদেশের ডিজিএফআই থেকে শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ডিটেকটিভ ব্রাঞ্চ অফ পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ অফ পুলিশ, যারা প্রতিনিয়ত আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে নানানভাবে প্রোটেকশন দিয়েছে। র্যাব 3 এবং র্যাব 1 আমি দেখেছি যে ডক্টর ইউনূসের বাড়ির যমুনার সামনে তাকে নিরাপত্তা দিতেন। সেই সময় তো প্রশ্ন করি নাই আমরা নাগরিকরা, বা আমাদের ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স থেকেও প্রশ্ন আসে নাই যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমাদেরকে সাউন্ড গ্রেনেডের নামে গুলি করেছে, রাবার বুলেটের নামে বুকে গুলি করে মানুষরে মেরেছে, এবং তারাই এখন অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা দেয়, হয়তো এখন জাতীয় সংসদেরও নিরাপত্তা দেয় বা সংসদের কর্মীদেরও নিরাপত্তা দেয়। তো সেই প্রশ্নগুলো আমার করতে হবে। আর সর্বশেষে শুধু একটা কথা বলি, সেই সময় অল্প কিছু নাগরিক সমাজের প্রতিনিধিরা যারা হয়তো নানানভাবে সমাজে কর্নার ছিল, আমিও হয়তো তাদের সাথেই ছিলাম, তারা মিলে আমরা যখন এই সব বিষয়গুলো নিয়ে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে, রাস্তায় শাপলায় হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছি, এবং তারা পরবর্তীতে প্রায় 10-12 বছরে যে সংগ্রাম লড়াই করে ক্ষমতায় এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারে, তারা যদি কোনো রকমের দুর্নীতি করে থাকেন বা অপরাধ করে থাকেন বলে যে অভিযোগগুলো শোনা যায়, এইটা আসলে দেখতে আমাদের ভালো লাগে না। যারা একসময় সুপারম্যান, হিটম্যান, ব্যাটম্যান, নানান রকমের মেসিয়ানিক ক্যারেক্টার হিসেবে আমরা উদ্ধারকারী হিসেবে আবির্ভূত হই, তারাই পরবর্তীকালে নির্যাতনকারী হয়ে উঠি বা অপরাধী হয়ে উঠি বা অভিযুক্ত হয়ে উঠি। এই যে সমাজের যে বাস্তবতা আমরা চলতেছে, স্মৃতির বিভ্রম ঘটতেছে এবং বিস্মৃতির রাজনীতি চলতেছে,
এবং প্রতিনিয়ত যেই পার্টিকুলার কতগুলো ইভেন্টকে ভুলাই দেওয়ার চেষ্টা হচ্ছে, জাতীয় নাগরিক পার্টির সদস্যদেরকে মারা হচ্ছে, অপরাধীকরণ করা হচ্ছে, নানান রকমের নোংরা কথা বলে বক্তব্য রাখা হচ্ছে, একই সাথে ওলামাদেরকে নিয়েও বলা হচ্ছে, আবার ব্লগারদেরকে নিয়েও আমরা সবাই বলি। এই সমস্যাগুলো এবং ঘৃণা চর্চাটা আশা করি এই হত্যাকাণ্ডের বিচার চাওয়ার মধ্য দিয়ে আমরা কোনো না কোনোভাবে সেটা শেষ করতে পারবো। বুঝতে পারতেছি খুব বেশি কথা বলার নাই, শুধু এই কয়েকটা কথাই বলতে চাই যে সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার হইতে হবে এবং সংসদে বসে বসে যে আইনগুলো বাতিল করা হচ্ছে, জোরপূর্বক গুম সংক্রান্ত অধ্যাদেশকে বাতিল করা, এগুলো কিন্তু আসলে মানবতা বিরোধী অপরাধের ধারাবাহিকতার লক্ষণ। আপনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাদ দিবেন না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমাজে চলবে হাসিনা চলে যাওয়ার পরেও, এবং তারপরে পুলিশি নির্যাতন চলবে এবং নাগরিকরা যারা বিচার চান তারা বিচার পাবেন না। এটাকে আন্তর্জাতিক আইনের যে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের যে সংজ্ঞায়ন আছে তার ভিতরে বোঝা যায় যে মানবতা বিরোধী অপরাধের ধারাবাহিকতা বাংলাদেশে আছে যদি আমরা বিচার করতে না পারি। সেই দিক থেকে আমাদের বন্ধু যিনি আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব তো বলার ঠিক না, কেন তারা মাননীয়, কেননা সাহেব জমিদারি প্রথার নিয়ম, তো সেই দিক থেকে তারাও কিন্তু আসলে মানবতা বিরোধী অপরাধের ধারাবাহিকতা রক্ষা করতেছেন বলে আমরা ধরে নিব, যতদিন পর্যন্ত তারা এই বিচারগুলো সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে করতে পারবেন না। ধন্যবাদ সকলকে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, গত 13 বছর আমরা বিচার চাইব তো দূরের কথা, নিজেদেরকে স্বাধীনভাবে কথা বলার সময়টুকু সুযোগটুকু আমরা পাই নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি মনে করি শাপলা চত্বরের রক্তের স্পৃহা নিয়েই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমাদের সেই বাক স্বাধীনতা ফিরে এসছে। আমরা বিচার তো পাইনি, বরঞ্চ আমাদেরকে ধরে নিয়ে 2021-এ ডিবি কার্যালয়ে মৃত্যুর ক্রসফায়ারের ভয় দেখিয়ে মুচলে কেন হয়েছিল, একে 164 করানো হয়েছে, শাপলা চত্বরে কেউ মারা যায় নাই। আমার আপন চাচাতো ভাই হাফেজ আমিরুল ইসলাম, আমার জিম্মাদারি ছিল বাবুবাজার ব্রিজ, বাবুবাজার থেকে শাপলা চত্বরে যাওয়ার পথে গুলিস্তান গুলাবশা বাজারের নিকটে যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ লীগের কর্মীরা অতর্কিত হামলা করে আমার মিছিলের সামনে থেকে আমার চাচাতো ভাই হাফেজ আমিরুল ইসলামকে মেরে অজ্ঞান করে লাশের সাথে ঢাকা মেডিকেলে পাঠায়। আমি 2 জন শহীদের জানাজা পড়েছি, 3 জনের জানাজা পড়েছি। একজন আমার ভাই আমিরুল ইসলাম, আরেকজন কুমিল্লার মাওলানা মাহমুদুল হাসান, যার লাশটা শাপলা চত্বরের স্টেজের সামনে ছিল। 4টা লাশ আমরা 2টো পেয়েছিলাম, আর 2টো লাশ আমরা পাইনি। 7 তারিখ বিজিবি থেকে আমার কাছে একজন ফোন করে বলে, ভাই বিজিবির মধ্যে 3 ট্রাক লাশ আছে। বললাম আপনার নাম্বারটা সাংবাদিকদেরকে দেই। বললো আমার চাকরিটা খাবেন না। আমি কিছু সাংবাদিকদেরকে নাম্বার দিয়েছিলাম, তারা বিজিবিতে গিয়েছে, তাদেরকে প্রবেশ করতে দেয়া হয় নাই। পরবর্তীতে এই লাশগুলো কোথায় গুম করেছে আমরাও জানি না। কয়েক মাস পর আমরা জানতে পারলাম বাড্ডাতে ময়লার স্তূপের মধ্যে কঙ্কাল মাথার খুলি পাওয়া যায়, বিভিন্ন স্থানে মাথার খুলি পাওয়া গেছে। অন্তর্বর্তী সরকার এসছেন, ডক্টর ইউনূস সাহেবের নিকট আমাদের প্রত্যাশা ছিল যে শাপলা চত্বর 21-এর মোদিবিরোধী আন্দোলন এবং জুলাই আগস্টের বিপ্লবের সমস্ত শহীদদের বিচার আমরা পাব, কিন্তু তা তো দূরের কথা, তা তো পাইনি। বরঞ্চ আমাদের হাদি ভাইয়ের লাশটাকে সামনে নিয়ে সেদিন আমাদের ডক্টর প্রফেসর ইউনূস সাহেব বিচার করবেন বললে এই কথাটুকু উচ্চারণ করতে সাহস পান নাই। আমরা জিজ্ঞাসা করতে চাই ডক্টর ইউনূস সাহেবকে, আজকে ক্ষমতা নাই, এর পেছনে কি কারিশমা আছে এটা আপনি উত্থাপন করুন, জাতির সামনে প্রকাশ করা আপনার দরকার।
আজকে আমাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ভাই আছেন, ওনার দলের 6 জন এমপি আছেন। আমরা বলবো আপনাদের ওলামা অ্যালায়েন্সের মাধ্যমে বিচার চাইবেন, ভালো কথা, আমরাও সহযোগিতা করব। আপনাদের কাছে হেফাজতে ইসলাম সহ বাংলাদেশের 30 লক্ষ ওলামায়ে কেরামের প্রাণের দাবি থাকবে। আপনারা সংসদেও শাপলা চত্বর, 21-এর মোদী বিরোধী আন্দোলন এবং জুলাই আগস্টের সমস্ত শাহাদাতের রক্তের বিচারের দাবি উত্থাপন করে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। বাংলার সমস্ত তৌহিদি জনতা, যুব সমাজ, আলেম সমাজ, হেফাজত ইসলামের নেতাকর্মীরা আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। বর্তমানে অনেকেই হেফাজত ইসলামের অরাজনৈতিক এই সংগঠনটাকে কেউ কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় থাকার এবং যাওয়ার হাতিয়ার বানাইতে চাচ্ছেন। স্পষ্ট মনে রাখবেন, হেফাজতে ইসলাম অরাজনৈতিক থাকতে দেন। আপনাদের এমপি মন্ত্রী হওয়ার জন্য হেফাজতকে হাতিয়ার বানাবেন না, তাহলে দেশের জনগণ আপনাদেরও দাগ ভাঙ্গা জবাব দিতে বাধ্য হবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত ফিতনা ফাসাদ দূরীভূত না হয় এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হয়। এই যে ফিতনা ফাসাদ, এই ফিতনা ফাসাদ দূরীভূত করার জন্য কিন্তু হেফাজত সৃষ্টি হয়েছিল। হেফাজত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু সেদিন এই হেফাজত শাপলা চত্বরে উপস্থিত হয়নি। তারা উপস্থিত হয়েছিল কিছু ব্লগার। আপনারা জানেন যে সেই আন্দোলনে কেন হেফাজত শাপলা চত্বরে উপস্থিত হয়েছিল। কিছু কথিত ব্লগার ভারতীয় মদতপুষ্ট এই ফ্যাসিবাদ খুনি শেখ হাসিনার শাসনামলে 90% মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য কিছু ব্লগার আল্লাহ এবং রাসূলকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করেছিল। এমন ধরনের কটূক্তি করেছিল, তখনকার সময় কিন্তু সাধারণ মানুষ জানতো না ব্লগ কী জিনিস, তাদের মধ্যে কোনো এই জানা ছিল না। কিন্তু আমার দেশ পত্রিকা, আজকে মাহমুদুর রহমান ভাই যদি উপস্থিত থাকতেন তাহলে ওনার সামনে উনি এই বিষয়টি আরও যথাযথভাবে আলোচনা করতে পারতেন। আমার দেশ পত্রিকার মধ্যে কিন্তু এই বিষয়টা যথাযথভাবে তুলে ধরা হয়েছিল যে আল্লাহ এবং রাসূলকে বিভিন্নভাবে কটূক্তি করে কিন্তু মুসলমান এবং মুসলমানদের মধ্যে একটি বিদ্বেষমূলক সহিংসতা ছড়িয়ে দেওয়ার জন্য তখন এই ধরনের ব্লগাররা তৈরি হয়েছিল। হেফাজত শুধুমাত্র সেদিন ইসলামকে রক্ষা করার জন্য কিন্তু উপস্থিত হয়েছিল। তারা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য কিন্তু সেদিন 5ই মে সংগঠিত হয়নি। আমরা দেখেছি, আপনারা অনেকেই জানেন, অনেকেই বলেন যে রাত্রে বাতি নিভিয়ে রাতের অন্ধকারে যে জেনোসাইডটি হয়েছিল, হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছিল, এই হত্যাযজ্ঞ রাতে 12টার পরে নাকি সুসংগঠিত হয়েছিল। আসলে কিন্তু ঠিক তা না। আমি নিজে এর প্রত্যক্ষ শব্দটি, আমার বিরুদ্ধে হেফাজতের 22টি মামলা হয়েছিল, 22টি মামলায় আমাকে দেওয়া হয়েছিল। আমি বিভিন্ন মেয়াদে অনেক দিন কারাবরণ করেছিলাম। এই হত্যাযজ্ঞ শুরু হয়েছিল দুপুর 12টার পর থেকে। শান্তিপ্রিয় মুসলমান ভাইরা দেশ বিদেশ থেকে যখন দেশে থেকে বিভিন্ন জায়গা থেকে যখন শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে অংশগ্রহণ করেছিলেন, ঠিক তখনই বাইতুল মুকাররমের মূল প্রদেশ পথে তৎকালীন আমার মনে আছে ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশিসের নেতৃত্বে তখন সন্ত্রাসীরা, পুলিশরা ঐক্যবদ্ধভাবে সাধারণ মুসল্লিদের উপরে হামলা চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছিল। আমি যখন পুরাতন ঢাকায় ছিলাম, যখন এই হত্যাযজ্ঞ সংগঠিত হতে শুরু হলো, তখন আমি পল্টন পার্টি অফিসে, তখন বিএনপির পার্টি অফিসে আমি উপস্থিত হয়েছিলাম। আমি তখন ছাত্রদলের মহানগরের সভাপতি ছিলাম। আমি দেখেছি তখন একের পর এক লাশ যাচ্ছে, শুধু একের পর এক লাশ যাচ্ছে। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে এত লাশ কেন? তখন থেকেই শুরু হয়েছিল হত্যাযজ্ঞ, 12টার সময় থেকে শুরু হয়েছিল। তা আমাদের মাননীয় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বিএনপি নেতৃবৃন্দকে রাজপথে নেমে আসার জন্য ঘোষণা দিয়েছিলেন। কিন্তু বিএনপির বামপন্থী নেতৃবৃন্দের কারণে সেদিন সেই আন্দোলন সফল হয়নি। কিন্তু আর না হয় সেদিনই এই খুনি ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনার পতন সংগঠিত হয়ে যেত। আমরা রাজপথে ছিলাম, আমরা দেখেছি কিভাবে হত্যাযজ্ঞ, রক্ত, লাশের মিছিল। আমরা চাই এই হত্যাযজ্ঞের যদি বিচার না হয়, তাহলে এই যে বিডিআর বিদ্রোহ বলেন, এই যে বিগত ছাত্র জনতার গণঅভ্যুত্থান, গণবিপ্লব, 1400 ছাত্র জনতার গণহত্যা, এই সমস্ত গণহত্যাগুলি একের পর এক সুসংগঠিত হয়েই যাবে এই দেশের মাটিতে। আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, যদি এই বিচারের কাজে ত্বরান্বিত না করেন, তাহলে এই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তারাও কিন্তু একসময় ফ্যাসিবাদী হয়ে উঠবেন।
তা আমি মনে করি এই শাপলা চত্বর সহ সকল হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতে হওয়া দরকার। আপনারা কি চান না এই শাপলা হত্যাকাণ্ড সহ সকল হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হোক? আমরা ইনশাল্লাহ চাই। তা আমরা চাই যে আমাদের বিরোধী দলের নেতৃবৃন্দ আছে, সার্জিস ভাই এখানে আছেন, ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মহানায়ক যিনি নেতৃত্ব দিয়েছেন, যাদের নেতৃত্বে আজকে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে, সুসংগঠিত হয়েছে। এদেশের জনগণ কিন্তু এখন এনসিপির দিকে তাকিয়েছে। এনসিপির মাধ্যমে এদেশ আবার একটি সুসংগঠিত রাষ্ট্রে পরিণত হবে। এদেশের জনগণ ভোটের অধিকার ফিরে পাবে, গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, মৌলিক অধিকার ফিরে পাবে, মানবাধিকার ফিরে পাবে। এই এনসিপির দিকে কিন্তু সারা দেশের জনগণ তাকিয়েছে। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদ যারাই হয়ে উঠবে তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করে তুলব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সবাই দীর্ঘক্ষণ আলোচনা শুনছেন। আমি নিজে শাপলার ঘটনার একজন ভিকটিম হিসেবে এখানে আসছি। এই ঘটনার মামলায় আমাকে অ্যারেস্ট করা হয়, আমার ডান হাত ভেঙে দেওয়া হয়। আমি তখন ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলাম। আপনারা জানেন যে শাপলার ঘটনার পরের দিন ওই যে মাদারীনগর মাদ্রাসার কথা বলা হইল, 6 মে ওইখানে মাদ্রাসার ছাত্ররা প্রোটেস্ট শুরু করে এবং সেখানে প্রায় 24 জন শহীদ হন, আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন নিহত হন। সেই মামলায় অ্যারেস্ট করে নির্যাতন করা হয় এবং দীর্ঘদিন 15-20টি মামলায় জর্জরিত ছিলাম। 5 আগস্টের পরে মুক্তি পেয়েছি। যাই হোক, ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি যেটা মনে করি যে আমাদের আশেপাশেই অনেক শহীদ ছিলেন, শাপলার ঘটনার শহীদ, কিন্তু তাদের পরিবার কোনোদিন পরিচয়ও দেননি, ঘটনা স্বীকার করেননি, লাশ দাফনের পরে এই পরিচয়ে লাশ দাফন করেননি। এই ধরনের একটা পরিস্থিতির মধ্য দিয়ে তাদের যেতে হয়েছে। ওই পরিস্থিতি আমাদের চেঞ্জ হয়েছে, কিন্তু স্বীকৃতি, বিচার এখনো হয়নি। আমরা একটা জিনিস দেখি যে আসলে আমরা আবেগ প্রকাশ করতে পছন্দ করি, প্রতিবাদ করতে পছন্দ করি, বক্তব্য দিতে পছন্দ করি, কিন্তু কনস্ট্রাকটিভ ওয়েতে একজন অপরাধীকে অ্যাকাউন্টেবল করব, ওই প্রসেসটা আমাদের জাতিগতভাবে এখনও গ্রো করেনি। সেম ঘটনা 24-এর গণ অভ্যুত্থানে আপনারা দেখেন 1400 বা প্রায় 2000 মানুষ শহীদ হয়েছেন, কিন্তু এখন পর্যন্ত সারা দেশে এই মামলাগুলো বিশৃঙ্খলভাবে মামলা হিসেবে আছে এবং কিছু মামলায় হচ্ছে নিরীহ মানুষকেও ঢুকানো হয়েছে। এই উসিলা দিয়ে যারা অরিজিনাল অপরাধী তাদেরকেও এক ধরনের দায়মুক্তি দিয়ে রাখা হয়েছে। এই মামলায় আর অ্যারেস্ট হচ্ছে না, বিচার হচ্ছে না, এইরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে। এই ব্যাপারটাই হচ্ছে আমাদের জাতিগত সামনে আগানোর আসলে মূল অন্তরায় আমরা মনে করি। এই জায়গা থেকে আমি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সকে আজকের প্রোগ্রাম থেকে একটা স্পেসিফিক অনুরোধ করব যে আপনারা দয়া করে শাপলার যারা শহীদ আছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা করে তাদের ফ্যামিলিগুলো আইনি ব্যবস্থা নিয়েছে কিনা এবং উপযুক্ত অপরাধীর বিরুদ্ধেই আইনি ব্যবস্থাগুলো নেওয়ার, কারণ ফৌজদারি অপরাধ তামাদি হবে না, আর উপযুক্ত অপরাধীর বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়াটা শুরু করেন। না হলে এই বিচারহীনতা আমরা দেখা যাবে 30 বছর পরেও এখানে এসে বক্তব্য দিচ্ছি বিচারহীনতার 30 বছর। তো কনস্ট্রাকটিভ ওয়েতে আমাদের অ্যাকাউন্টেবল করতে হবে অপরাধীদের, এরপরে হচ্ছে আমাদের পরিবর্তন হবে, আমাদের মানসিকতার পরিবর্তন হবে। কিন্তু আমাদের দেশে যারা ক্রাইম করে তাদের একটা মাইন্ডসেট হচ্ছে অনেক হইচই হবে কিন্তু আমার কিছু হবে না। এই মাইন্ডসেট থেকে যারা অপরাধী তাদেরকে বের করতে হলে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং স্পেসিফিক। সেই ক্ষেত্রে ওলামা অ্যালায়েন্স ইনশাল্লাহ শহীদ পরিবারগুলোকে, নির্যাতিত পরিবারগুলোকে হেল্প করবে এবং সেই জায়গা থেকে আমরাও আমাদের জায়গা থেকে সর্বোচ্চ হেল্প করব, যাতে করে যারা যথাযথ মানে অরিজিনাল অপরাধী তাদের অবশ্যই যাতে তাদের বিরুদ্ধে মামলা হয়, বিচার যাতে ত্বরান্বিত হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা লম্বা সময় ধরে আমাদের এখানে আমাদের জাতীয় নাগরিক পার্টির আলোচকরা অনেকগুলো আলোচনা করেছেন, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ছিলেন, তারাও আলোচনা করেছেন এবং সামনে আমাদের প্রিয় ফরাদ ভাই, মুসা ভাই ওনারা আলোচনা করবেন। কাজে আমি খুব বেশি কথা বলতে চাই না। একটা জিনিস হচ্ছে যে আমরা আজকের এই আলোচনা এটা কোনো স্মৃতিচারণার উদ্দেশ্যে করা হয়েছে বলে অন্তত আমার জায়গা থেকে আমি এটাকে এভাবে দেখি না। কারণ এটা এত তাজা, এই গণহত্যা যেটা হয়েছে 2013 সালে আমাদের রাজনৈতিক মেরুকরণের মধ্যে
বুদ্ধিভিত্তিক মেরুকরণের মধ্যে এটা এত তাজা এখনও আছে যে এটাকে স্মৃতিচারণা করার কোনো দরকার নেই। যে কারণে আজকে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে একটা অ্যাকশন, যে সামনে আমরা এই ধরনের হত্যাকাণ্ড, গণহত্যা বা নিজের দেশের নাগরিককে রাষ্ট্র গুলি করে মেরে ফেলবে, সেই জায়গা যদি আমরা না দেখতে চাই, যেন আর কোনোদিন বাংলাদেশে ফিরে না আসে, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং সেজন্যই আজকের এই আলোচনা। এবং আমি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এই জরুরি আলোচনাটা করেছেন। বিকালের অনেক আলোচকরা কিন্তু বলছিলেন যে এটা আমরা একটা সেক্টরিয়াল কোনো বিষয় হিসেবে দেখতে পারি না, যে এক সমাজের একটা প্রান্তিক জনগোষ্ঠী তাদেরকে হত্যা করা হয়েছে সেই জায়গা থেকে দেখতে পারি না, এবং এটা কোনো সেক্টরিয়াল দাবিও না। এটা আমাদের পোস্ট জুলাই যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ তার মধ্যে একেবারেই কেন্দ্রে অবস্থান করছে। কিন্তু আমি একজন মানবাধিকার কর্মী বা মানবাধিকার অ্যাক্টিভিস্ট ছিলেন বিকালবেলা, ওনার একটা আলোচনার সাথে সামান্য একটু দ্বিমত করতে চাই। উনি বলেছেন যে আপনারা কেন বলতে পারছেন না যে নাগরিক হত্যা ঘটেছে? কেউ তো আসলে অস্বীকার করে নাই যে নাগরিকদের হত্যা করা হয়েছিল, বাংলাদেশের নাগরিকদের হত্যা করা হয়েছিল। এটা কি কেউ অস্বীকার করেছে? কেউ অস্বীকার করে নাই। কিন্তু অন্য 8-10টা ফৌজদারি হত্যাকাণ্ডের সাথে এই ঘটনার পার্থক্য কী? একটা গুরুতর পার্থক্য আছে। এটা যদি আমরা ওভারলুক করি তাহলে আমরা এই যে শাপলা গণহত্যা বলা হচ্ছে এটার প্রতি সুবিচার করতে পারবো না। যখন আপনারা জানেন যে যেটাকে আমরা বলি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ, এটা কিন্তু আপনাকে হাজার হাজার পাইকারি দরে লোক মারতে হবে সেরকম না। এটাকে বলা হয় সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড যে কোনো ক্রাইম হচ্ছে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, যেটা আপনার দেশে যুদ্ধ নাই কিন্তু একটা নর্মাল সময়ে আপনার রাষ্ট্র, আপনার সরকার ওই দেশের জনগণের উপরে এই ধরনের একটা হত্যাকাণ্ড চাপিয়ে দিচ্ছে, এটাকেই বলা হয় ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। এবং সেটা ওয়াইড স্প্রেড হতে হয় এবং সিস্টেমেটিক হতে হয়, এবং যেই জনগোষ্ঠী আক্রান্ত, যে জনগোষ্ঠীকে টার্গেট করা হয়েছে তাদেরকে কোনো একটা তকমা দিয়ে তারপরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আপনি হিন্দু, এই কারণে আপনাকে মেরে ফেললাম, আপনি হেফাজত এবং মুসলিম জঙ্গি, এই কারণে আপনাকে মেরে ফেললাম, অথবা আপনি ইহুদি, এইভাবে কোনো একটা বর্গীকরণ করে তারপর যাদেরকে হত্যাকাণ্ড বা এরকম পারসিকিউশনের মধ্যে নিয়ে যাওয়া হয়, সেটা হচ্ছে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। এবং ফৌজদারি অপরাধের সাথে তার গুরুতর পার্থক্য আছে, এটা যেন আমরা ভুলে না যাই। ফলে এটা নর্মাল কোনো নাগরিক হত্যা ছিল না, মানে অবশ্যই এটা বাংলাদেশের জনগণকে হত্যা করা হয়েছে, নাগরিকদের হত্যা করা হয়েছে, কিন্তু এটা শুধু স্রেফ ওইটুকু জায়গায় যদি আমরা দেখি তাহলে এটা তো যে কোনো ফৌজদারি ঘটনার মতো। এটাকে নিয়ে এতদিন আলোচনা করার কী দরকার হচ্ছে এই কারণে যে আমাদের দেশে আমাদের কনস্টিটিউশনাল এবং পলিটিক্যাল পাওয়ার স্ট্রাকচারের মধ্যে এমন সরকার, এমন রাষ্ট্র আসতে পারে যারা নিজ দেশের জনগণকে, নিজ দেশের মানে নাগরিকদেরকে আলাদা করে বর্গীকরণ করে চিহ্নিত করে তাদেরকে হত্যাকাণ্ড এবং গণহত্যার মধ্যে নিয়ে যেতে পারে। এটাই হচ্ছে শাপলার এই ঘটনার তাৎপর্য, অন্তত আমার কাছে আমি এভাবে দেখি। আরও অনেক আলোচকরা আলোচনা করবেন। আমি শুধু একটা জিনিস বলতে চাই যে আমাদের বিচারের দাবি, বিচার হতে হবে, এটার কোনো বিচার হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে শুধু বিচার, আমি আমাদের অফিসের আলোচনায় বলেছিলাম যে যারা হত্যাকাণ্ডের শিকার হলেন তারা হচ্ছেন মজলুমেরও মজলুম। কেন? কারণ তাদেরকে শুধু হত্যা করা হয়েছে সেটাই না, এটা দীর্ঘ সময় ধরে অস্বীকার করা হয়েছে, ডিনায়ালের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ফলে এই বিচার করতে হবে এবং তাদেরকে শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে। কেন শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে? কারণ তারা একটা অন্যায়ের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন, যেহেতু তারা একটা জুলুমের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন, এই কারণে তাদেরকে শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা চেষ্টা করেছেন, কিন্তু এই রকম বিচ্ছিন্ন চেষ্টা দিয়ে হবে না, এটা একটা রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন। বিচার হতে হবে, স্বীকৃতি দিতে হবে। এবং সর্বশেষ সেটা হচ্ছে আমাদের দেশে আমরা কোনো ইসলাম বিদ্বেষকে আর কোনোদিন অ্যালাউ করবো না, কারণ এটা এমনকি সেকুলার লিবারেল যে প্যারাডাইমে আমরা চিন্তা করি তার অনুযায়ীও এটা একটা বর্ণবাদ, এটা একটা হেট স্পিচ। কাজে হেট স্পিচ এবং মত প্রকাশের স্বাধীনতার মধ্যে যে পার্থক্য আছে এটা যেন আমরা গুলিয়ে না ফেলি। এবং ইসলাম বিদ্বেষ এটা সারা পৃথিবীর সেকুলার প্যারাডাইমের মধ্যেই একটা হেট স্পিচ হিসেবে গণ্য করা হয়। আমাদের পার্শ্ববর্তী দেশে এখন বাম রাজ্য থেকে রাম রাজ্যে পদার্পণ করেছে এবং মাঝখানে ছিল ভায়া দিদি রাজ্য। আমাদেরকে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণ করতে হবে এবং এখানে আমাদের ইসলাম বিদ্বেষ যেমন চলবে না, অন্যান্য যত ধর্মের মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাইকে নাগরিক মর্যাদা সহ নিরাপত্তা নিশ্চিত করা এবং উত্তেজনার ফাঁদে পাড়া না দেওয়া, এটা হচ্ছে আমাদের যারা আমরা রাজনীতি করি তাদের কর্তব্য, সরকারের কর্তব্য। কিন্তু একই সাথে আমাদের সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা শাপলা চত্বরের গণহত্যার বিচার, এই দাবিকে আমরা আর কোনো প্রান্তিক পর্যায়ে রাখতে চাই না, বরং নাগরিক হয়ে ওঠার যে লড়াই সংগ্রামে আমরা 2013 থেকে অবতীর্ণ হয়েছি, সেই লড়াই সংগ্রামকে পূর্ণতা দিতে হলে আমাদের প্রত্যেকটা নাগরিককে শাপলার গণহত্যার বিচারের দাবিতে সোচ্চার হতে হবে। আজকের এই অনুষ্ঠান থেকে, এই আয়োজন থেকে
আমাদের এই দাবি থাকবে যাতে করে শাপলা চত্বরের এই হত্যাকাণ্ডের বিচার, এই গণহত্যার বিচার বাংলাদেশের মাটিতে 24 পরবর্তী সময়ে যেই পরিবেশ আবহ বিরাজ করছে সেই পরিবেশে যাতে আমরা নিশ্চিত করতে পারি। দীর্ঘ ইতিহাস আলোচনার সময় নেই, তবে শাপলা চত্বরের একজন প্রত্যক্ষদর্শী হিসেবে আমরা যেহেতু খুব কাছ থেকে সেই সময়টাকে দেখেছি, অনেক বিতর্ক হয় শাপলা চত্বরে সেই রাতের অবস্থান আমাদের জন্য আত্মঘাতী ছিল কিনা, সে ধরনের অনেক প্রসঙ্গ নিয়ে আলোচনাও হয়। কিন্তু একটি কথা অনস্বীকার্য, আপনি নাগরিক হিসেবে আমার 13 দফার সাথে আপনি একমত নাও হতে পারেন, কিন্তু আমি যখন একটি গণতান্ত্রিক দাবি নিয়ে একজন নাগরিক হিসেবে রাজপথে অবস্থান করব, তখন আমাকে গণহত্যা করা এবং নির্বিচারে আমাকে গুলি করে মেরে ফেলার মতো হত্যাযজ্ঞ যারা ঘটায়, ঘৃণ্য কর্মকাণ্ড যারা করে, তাদের বিচারের দাবিতে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। আমরা আজকের এই আয়োজন থেকে এই দাবিটি বারবার বলেছি, এটাই আমাদের এজেন্ডা, এটাই আমাদের ইশতেহার। এবং যতদিন পর্যন্ত বাংলার মাটিতে এই বিচার নিশ্চিত না হবে, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের পক্ষ থেকে আমরা এই দাবিকে আরও উচ্চকিত করব এবং এই দাবিকে আমরা এত জোরে উচ্চারিত করব যতদিন পর্যন্ত শাপলা চত্বরে আমার ভাইয়ের শহীদের প্রতিটা রক্তের ইনসাফ কায়েম না হবে, ততদিন পর্যন্ত আমরা এই দাবি নিয়ে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমাদের আজকের এই আয়োজনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের নেতৃত্বে বাংলার মুসলমানরা, তৌহিদি জনতা, ইসলামপ্রিয় জনতা আল্লাহর রসুলের শান এবং সম্মান রক্ষার্থে 2013-তে শাপলা চত্বরে একত্রিত হয়েছিল। সেই মহাপুরুষ, কালের মহাপুরুষ, হেফাজতের সাবেক আমির শাহ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে আমরা আজকের এই সমাবেশ থেকে স্মরণ করছি। আমরা আরও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি ছায়ার মতো দাঁড়িয়েছিলেন শাপলা চত্বরে, যখন আমাদের সেই দিন অবস্থান ছিল বাবুবাজার ব্রিজের সামনে। সকাল থেকে ফজরের পর থেকে আমরা দলে দলে যখন মিছিল নিয়ে শাপলা চত্বরের দিকে যাচ্ছিলাম, তখন রাস্তার মোড়ে মোড়ে হাসিনার গুন্ডা বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে, রামদা নিয়ে আমাদেরকে জবাই করার জন্য দাঁড়িয়েছিল। আমাদের মিছিলটা যখন বাইতুল মোকাররমের সামনে দিয়ে যাচ্ছিল, তখন আমাদের ছত্রভঙ্গ করার জন্য হাসিনার পুলিশ বাহিনী এলো পাথারে আমাদের দিকে গুলি ছড়েছিল। আমার ঠিক পাশে দাঁড়িয়ে একজন, যারা একসাথে আমরা যারা দাঁড়িয়েছিলাম, যখন আমরা উল্টো দিকে অন্য রাস্তা দিয়ে আসার জন্য দৌড় দেই, আমার ঠিক পাশে এক ভাইয়ের গায়ে গুলি লেগে সে সেখানেই লুটিয়ে পড়ে। তো খুব কাছ থেকে আমরা সেদিন মৃত্যুকে দেখেছি। আমরা যখন শাপলা চত্বরে একত্রিত হয়েছিলাম, সেই বিকেলবেলায় একের পর এক গলা কাটা লাশ আসতে থাকে এবং সেই লাশ দেখে আমাদের অনেক ভাইয়েরা, অনেক নেতৃবৃন্দ তখন সেখানে সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু সেই মুহূর্তেও আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই মহাপুরুষ যিনি আমাদেরকে শাপলা চত্বর ছেড়ে যান নাই, সে হেফাজতের সাবেক মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই। তিনি সেদিন আহত হয়েছিলেন, তিনি আমাদের উপর ছায়ার মতো হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু একটা সময় যখন আমরা আর সেখানে অবস্থান করার মতো পরিস্থিতি নাই, তখন তিনি বলেছিলেন, আমরা যতটা নিরাপত্তাহীনতার মধ্যে আজকে এখানে অবস্থান করছি, আমি যদি আমার নেতা কর্মীদেরকে এখান থেকে ছেড়ে দেই, তাহলে নিরাপদে যে তারা বাসায় যেতে পারবে সেই নিশ্চয়তা আমি দিতে পারি না। অতএব আজকের রাতটা আমাকে এখানে অবস্থান করতে দিতে হবে। তিনি আমাদেরকে জিকির করতে বলেন। আমরা সেদিন শুকনো চিরামুড়ি এবং তসবি নিয়ে সেখানে অবস্থান করছিলাম। কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ হেফাজতের নেতাকর্মীদের ছিল না। কিন্তু আজকে আমার আহ্বায়ক নাহিদ ইসলাম চমৎকার একটা কথা বলেছেন, দেশের ইতিহাস পরিবর্তনকারী সেই ঘটনা, যেই ঘটনার পর বাংলাদেশের মানুষ ইসলাম পন্থা এবং ইসলামী রাজনীতি এবং তৌহিদি জনতার কনসেপ্টকে নতুনভাবে বুঝতে শুরু করেছে। সেই ঘটনায় বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তার দায় এই ঘটনার সাথে জড়িত। কোনো রাজনৈতিক দল তার দায় এড়াতে পারে না। সেই দিন এই ঘটনায় যদি আমরা সেটাকে রাজনৈতিক লেন্সেও দেখি, সেই অবস্থানের কারণে যারা হেফাজতের নিরীহ মাদ্রাসার ছাত্র এবং মুসল্লিদের উপর যারা
রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করতে চেয়েছিল, তারা সেই দিন রাত্রে লালবাগ মাদ্রাসা থেকে হেফাজতের আমির শাহ আল্লামা আহমদ শফী সাহেবকে কেন শাপলা চত্বরে যেতে দিলেন না, কেন সেই ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে শাহ আল্লামা আহমদ শফী সাহেবের গাড়ি ঘুরে আবার লালবাগ মাদ্রাসায় চলে গেল, সেই প্রশ্নের উত্তর তৎকালীন সময়ের ঢাকা মহানগরের দায়িত্বে যেই বিএনপির নেতাকর্মীরা ছিল তাদেরকে দিতে হবে। আমরা জানি কারা আমাদের মিত্র ছিল, কারা আমাদের শত্রু ছিল, কিন্তু যারা মিত্রর বেশে আমাদের সাথে যে আন্দোলনকে 1 মাসের ব্যবধানে আল্লামা শফীর ডাকে 50 লক্ষ লোক 2 বার ঢাকায় শাপলা চত্বরে, একবার 6 এপ্রিলে, আরেকবার 5 মেতে একত্রিত হয়েছিল। অতএব ইসলাম বিদ্বেষী যেই ভূমিকায় আওয়ামী লীগ সরকার, হাসিনার ফ্যাসিস্ট সরকার অবতীর্ণ হয়েছিল, সেটার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল, তাদের সাথে যেই রাজনৈতিক শক্তিরা ছিল, তারা যদি সেদিন ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই করতে পারত, তাহলে 2013 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত এই গোলামির জিন্দেগি বাঙালি জাতিকে বরণ করতে হতো না। আমরা আজকের এই সমাবেশ থেকে সুস্পষ্ট ভাষায় বলছি, হেফাজতকে এবং হেফাজতের নেতাকর্মী সহ আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্রদেরকে কোনো রাজনৈতিক উচ্চাভিলাষের জন্য আর ব্যবহার করা যাবে না। আমরা মাদ্রাসার ছাত্ররা, আমরা মূলধারার রাজনীতি করতে জানি। আমরা 24-এ দেখিয়ে দিয়েছি যে এই 24-এর আন্দোলনে ঢাকার প্রতিটা প্রবেশদ্বারে 2013 সালের শাপলা চত্বরে যেমনিভাবে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম, ঠিক তেমনিভাবে 24-এর আন্দোলনেও আমরা প্রতিটা প্রবেশদ্বারে দাঁড়িয়ে গিয়েছিলাম বলেই 24-এর গণ অভ্যুত্থান সফল হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানের ইতিহাস লিখতে গেলে মাদ্রাসা ছাত্রদের ইতিহাসকে অস্বীকার করা যাবে না। এই 24-এর গণ অভ্যুত্থানে শতাধিক মাদ্রাসার ছাত্র শহীদের নজরানা দিয়ে এই গণ অভ্যুত্থানকে সফল করেছে। অতএব আমরা আজকে আমাদের নাগরিক অধিকার বুঝে নিতে এসেছি, আজকে আমরা আমাদের রাজনৈতিক হিস্সা বুঝে নিতে এসেছি। এই ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের ব্যানারে আজকে আমরা আমাদের দাবি জানাচ্ছি বিধায় এইটা মনে করবার কোনো কারণ নাই যে এই দাবি শুধুমাত্র নিছকই ওলামায়ে কেরামের দাবি। আজকে সুস্পষ্ট ভাষায় বারবার আমরা এই কথাটি উচ্চারণ করেছি, যতদিন না পর্যন্ত এই বাংলাদেশে শাপলা চত্বরের এই গণহত্যার বিচার নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত এই দাবিকে গণমানুষের দাবিতে পরিণত করতে যত প্রকার উদ্যোগ গ্রহণ করা লাগে, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই রাজনৈতিক পদক্ষেপ এবং কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আজকে যারা দীর্ঘ সময় ধরে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন এবং সফল করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আমাদের ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের জন্য আপনাদের সকলের দোয়া এবং শুভকামনা প্রত্যাশা করি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স, যাদের আয়োজনে আজকে শাপলা গণহত্যার বিচারের দাবিতে আজকের এই আলোচনা সভা এবং তথ্যচিত্র প্রদর্শনী, এবং যারা আজকের এই আয়োজনে অতিথি হিসেবে এসেছেন, বক্তব্য রাখছেন বা রাখবেন, তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে যেই তথ্যচিত্রটি আমরা কিছুক্ষণ আগে দেখলাম, এটার পরে আমরা সবাই আসলে একটু আবেগ আক্রান্ত হয়ে গিয়েছি। আমার বক্তব্য আমি ঠিক সাজিয়ে এসেছিলাম অন্যভাবে, এখন সেটা একটু এলোমেলো হয়ে গিয়েছে। যখন এই ঘটনাটা ঘটে 2013 সালে, আমি তখন 10ম শ্রেণীর ছাত্র। যেহেতু আমি ঢাকা শহরেই বড় হয়েছি, আমি তখন স্কুলে পড়ি এবং ঢাকা শহরে তখন একটি থমথমে রাত, সেই রাত 5ই মের রাত। আমরা বাসায় বসে টেলিভিশনে দেখতেছিলাম যে সেখানে সব লাইট নিভিয়ে দিয়েছে, আক্রমণ হবে, পুলিশ প্রস্তুতি নিচ্ছে। তবে হঠাৎ করে দেখলাম দিগন্ত টিভি বন্ধ হয়ে গেল, ইসলামিক টিভি বন্ধ হয়ে গেল, এবং সেই রাতে আমরা এরপর অনেক কিছু ভাষা শুনতে পারলাম, কিন্তু আমরা আসল তথ্য জানতে পারি না। কিন্তু শুনতে পেরেছি, পরবর্তীতে নিশ্চিত হয়েছি সেই রাতে কি মর্মান্তিক ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটে গিয়েছিল। তো শাপলার এই গণহত্যা, শাপলার এই হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় একটা ক্ষত তৈরি করে গিয়েছে। যদি শাপলা গণহত্যাকে
সেই সময় আমরা ঠেকিয়ে দিতে পারতাম। সেই সময় যদি যারা এটার জন্য দায়ী, সরকার, রাষ্ট্রযন্ত্র এবং বিভিন্ন রাজনৈতিক এলিমেন্ট, তাদেরকে যদি বিচারের আওতায় আমরা আনতে পারতাম, তার বিরুদ্ধে যদি সামগ্রিকভাবে সমাজের এবং রাজনীতির সকল পক্ষ আমরা দাঁড়াতে পারতাম, তাহলে কিন্তু জুলাই গণহত্যা হতো না। শাপলা গণহত্যাকে কোনো না কোনোভাবে তো বৈধতা দেওয়া হয়েছে, তার প্রেক্ষাপট তৈরি করতে অনেকেই ভূমিকা রেখেছে। ফলে সেই সময় সরকারকে জবাবদিহিতা করতে পারা যায় নাই বলে সরকার জুলাইতে আরেকটা গণহত্যা করার সুযোগ পেয়েছে, সাহস পেয়েছিল। শাপলা হত্যাকাণ্ডের অনেকগুলা ডাইমেনশন আছে, অনেকগুলা মাত্রা আছে। তবে একটা কথা বলে রাখা ভালো, আজকে যে আমরা দাবি এখান থেকে উঠাচ্ছি যে এক যুগ চলে গিয়েছে বিচারহীনতার, আমরা আজকে এসে জুলাই পরবর্তী বাংলাদেশে এসে আমরা এটা বিচারের দাবি জানাচ্ছি, এটা কিন্তু ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের দাবি না, এটা এনসিপির দাবি, এটা বাংলাদেশের জনগণের দাবি। আমরা জানি 13 সালের প্রেক্ষাপটটা, যে 2013 সালে যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে একটা আন্দোলন শুরু হলো এবং শেখ হাসিনা সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সে আন্দোলনকে উস্কানি দেওয়া হলো বিরোধী দলকে, বিরোধী মতকে দমন পীড়নের জন্য। জামাত ইসলামী নেতাদেরকে সেই সময় হত্যাকাণ্ড করার একটা প্ল্যাটফর্ম হিসেবে একটা স্টেজ করা হলো শাহবাগের আন্দোলনকে, এবং সেই আন্দোলনে ইসলাম বিদ্বেষকে প্রশ্রয় দেওয়া হলো। খুব স্বাভাবিকভাবে এই দেশের ধর্মপ্রাণ মানুষ, ধর্মপ্রাণ মুসলমান, তার ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন কথা বলা হবে, কটূক্তি করা হবে, তারা তার বিরুদ্ধে দাঁড়াবেই। এবং আপনারা তথ্যচিত্র দেখবেন, হেফাজত সেই সময় অনেকবার বলেছে যে যুদ্ধাপরাধীর বিচার নিয়ে কিন্তু তাদের কোনো ইস্যু ছিল না। তাদের ইস্যুটা যে এখানে ইসলামের বিরুদ্ধে যারা কটূক্তি করে তারা এইখানে এই আন্দোলনটাকে নেতৃত্ব দিচ্ছে এবং ইসলাম বিরোধী নানান ধরনের বক্তব্য সেখান থেকে আসছে, এবং তারা তাদের একটা দাবি দেওয়া নিয়ে নাগরিক অধিকারের জায়গা থেকে তারা ঢাকা শহরে এসেছিল, সমাবেশ করেছিল। আপনি 13 দফা সমর্থন করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু সমাজের কোনো অংশ যদি তার মত প্রকাশের অধিকার, তার একটা দাবি দেওয়া পেশ করতে চায়, রাষ্ট্রে তার অধিকার আছে। আপনি 13 দফার সমর্থন করেন কিংবা করেন না, কিন্তু আপনি কখনোই তাদের ওপর হত্যাকাণ্ডকে, তাদের উপর দমন পীড়নকে আপনি সমর্থন করতে পারেন না একটা রাষ্ট্রে। নিরস্ত্র নিরপরাধ ঘুমন্ত মানুষের উপরে, প্রতিবাদকারীদের উপরে দমন পীড়ন চালানো, গুলি চালানো আন্তর্জাতিক আইন, যে কোনো আইন অনুযায়ী এটা মানবতা বিরোধী। এবং আমরা দেখেছি সেই মানবতা বিরোধী অপরাধের পরে, হত্যাকাণ্ডের পরও সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা কিরকম নির্লজ্জ মিথ্যাচার করেছিল, এবং সেই সময় পত্রিকাগুলো কি ধরনের রিপোর্ট করেছিল আমরা কেউ কিন্তু ভুলে যাইনি। সেই ডকুমেন্টস এখনো আছে। হেফাজতের তাণ্ডব বলে প্রচার করা হয়েছিল, যারা ভিকটিম তাদেরকে অপরাধী হিসেবে প্রচার করা হয়েছিল, তাদেরকে সন্ত্রাসী হিসেবে প্রচার করা হয়েছিল। এবং এটাও আসলে 13 সালে হুট করে হয়েছে এরকম না। বাংলাদেশে ওয়ার অন টেরর প্রজেক্টের সময় থেকেই এই দেশের দাড়ি, টুপি, মাদ্রাসা, আলেম ওলামাকেই এক ধরনের জঙ্গি হিসেবে চিত্রিত করার প্রবণতা আমাদের মিডিয়া সহ নানান জায়গায় আমরা দেখেছি। এবং দক্ষিণ এশিয়ায় এর সাথে আরও যুক্ত হয়েছে হিন্দুত্ববাদ। ফলে আমাদের স্বাভাবিকভাবে সাধারণ মুসলমান অনেকেই দাড়ি রাখেন, অনেকেই রাখেন না, আমাদের আলেম ওলামা, মাদ্রাসা ছাত্র, তাদেরকে আদারাইজ করে ফেলা, তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলা, যেন বা তারা সমাজের ভিতরে অন্য একটা সেগমেন্টের লোক, কিন্তু তারা তো আমাদের সমাজেরই অংশ, আমাদের ভাই বন্ধু, আমাদের আত্মীয় স্বজনরাই তো মাদ্রাসায় পড়ে। আমরা কেউ স্কুল কলেজে পড়েছি, আমার ভাই বোনেরা কেউ মাদ্রাসায় পড়েছে। ফলে এই যে তাদেরকে আলাদা করে দেওয়ার একটা রাজনীতি, সমাজকে বিভাজিত করে দেওয়া হয়েছে এই রাজনীতির মাধ্যমে, এটার একটা রূপ আমরা দেখেছি 13 সালে শাপলা এবং শাহবাগের মধ্য দিয়ে। এবং এর ফায়দা নেওয়ার চেষ্টা করেছে সেই সময়ের ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার সরকার। আমি আরেকটা কথা বলতে চাই যে আমার ব্যক্তিগত মত হচ্ছে রাজনৈতিক লড়াই এর দায়িত্ব আসলে রাজনৈতিক দলগুলোর। সেই সময় শাপলা এক ভাই বলেছেন যে বিএনপি তাদের সাথে ছিলেন, হেফাজতের সাথে ছিলেন, অবশ্যই সাথে ছিল বিএনপি, কিন্তু বিএনপির ভূমিকা আসলে কিরকম ছিল এটা আসলে এই সময়ে এসে এটা বিশ্লেষণের দাবি রাখে।
দেশের জনগণের একটা বড় অংশ যখন বিপদগ্রস্ত, এরকম একটা রাজনৈতিক হত্যাকাণ্ড হচ্ছে, রাজনৈতিক দল হিসেবে, বিরোধী দল হিসেবে বিএনপির উচিত ছিল সেই আন্দোলনে নেতৃত্ব নেওয়া, আরো বোল্ড ভূমিকা রাখা। আমরা বিভিন্ন সময় দেখি মাদ্রাসার ছাত্রদের, আলেম ওলামাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। এই যে মৃত্যুর মুখে, গুলির মুখে ঢাকা শহরে এনে মাদ্রাসার ছাত্রদেরকে ঠেলে দেওয়া হলো, এর দায় কি বাংলাদেশের সেই সময়ের সকল রাজনৈতিক দল নেবে না? অবশ্যই আমি মনে করি নেওয়া উচিত। অবশ্যই ফ্যাসিস্ট সরকার, তার যৌথ বাহিনী, তার পুলিশ বাহিনীর এটার দায়। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলার যদি আরো রাজনৈতিক ভূমিকা থাকতো, সক্রিয় ভূমিকা থাকতো, তাহলে হয়তো এই ধরনের হত্যাকাণ্ড আমরা এড়াতে পারতাম। ফলে আমরা চাই না যে আমাদের আলেম ওলামা, আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে তাদেরকে গুটি হিসেবে ব্যবহার করা হোক, ক্ষমতার হাতিয়ার হিসেবে কেউ ব্যবহার করুক, এবং তাদেরকে সমাজে অপরায়ণ করে রাখা হোক, সমাজে আদার করে রাখা হোক। তারা এই সমাজেরই অংশ, তাদেরও নাগরিক অধিকার আছে, তাদেরও দাবি দেওয়া থাকলে তারা সেটা প্রকাশ করবে, সরকার সেটা বিবেচনা করবে, সরকার তাদের সাথে ডায়ালগ করবে যে সেই দাবি কতটুকু তারা মানবে, কতটুকু মানবে না। আমাদের মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা, তাদেরকে যে ভিন্নভাবে জঙ্গি হিসেবে চিত্রিত করা, এই প্রবণতা থেকে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের শিক্ষিত সমাজ, রাজনৈতিক দল, আমাদের সবাইকেই বের হতে হবে। এবং আমি সংসদের শেষ বক্তব্য বলেছি, এই দেশের জঙ্গিবাদের উপাদান থাকতে পারে, জঙ্গি প্রবণতা যদি থাকে সেটাকে সঠিকভাবে চিহ্নিত করে সেটাকে আইনের ভিত্তিতে সমাধান করা উচিত। কিন্তু ঢালাওভাবে মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি হিসেবে চিত্রিত করা, দাড়ি টুপি থাকলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে হলে শিবির বলে নির্যাতন করা, এইটা কিন্তু আমরা কোনোভাবেই আর অ্যালাউ করব না। এবং এই রাজনীতি শেখ হাসিনা সরকার করেছিল, এই রাজনীতি যাতে এই সরকার না করে, আমরা সরকারের প্রতি সেই আহ্বান জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের জন্য, প্রোগ্রামের জন্য আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের আজকের এখান থেকে বক্তব্যটা খুবই সুস্পষ্ট যে এখানে একটা মানবতা বিরোধী অপরাধ হয়েছিল 2013 সালে, এবং আমরা এখনো দেখি বিভিন্নভাবে ইনিয়ে বিনে বলার চেষ্টা করা হয় বিভিন্ন জায়গা থেকে যে আসলে মানবতা বিরোধী হত্যাকাণ্ড হয়নি, তেমন কেউ আসলে মারা যায়নি। এবং সরকারের উচিত একটা সুস্পষ্ট একটা তদন্ত রিপোর্ট প্রকাশ করা যে আসলে কতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, সেই পরিবারগুলোর এখন কি অবস্থা, তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া, এবং ভবিষ্যতের জন্য আমাদের নতুন প্রজন্মকে সচেতন করতে হবে আমাদেরকে, যাতে এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের যে সমাজে বিভাজন হয়ে যাওয়া, সেটা যাতে আর না হয়। এবং আমাদের যে ধর্মপ্রাণ মুসলমান, আমাদের আলেম ওলামা, তাদেরকে স্বীকৃতি দিতে হবে। তাদের এই দেশের রাজনীতি, এই দেশের ইতিহাসে তাদের ব্যাপক ভূমিকা আছে। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আমাদের মহান মুক্তিযুদ্ধে এবং 2024-এর গণ অভ্যুত্থানে আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্রদের ব্যাপক ভূমিকা রয়েছে। এদেশের যত গণ আন্দোলন হয়েছে, জাতীয় আন্দোলন হয়েছে, মুক্তির লড়াই হয়েছে, এদেশের আলেম ওলামা এবং মাদ্রাসা ছাত্রদের ভূমিকা রয়েছে। সেই ভূমিকাকে আমাদের জাতীয় ইতিহাসে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে, স্বীকৃতি দিতে হবে। আমরা জাতীয় নাগরিক পার্টি সেই স্বীকৃতি দেই, সেই লড়াইকে, সেই তাদের ইতিহাসকে আমরা ধারণ করি, আমরা আমাদের দেশের জাতীয় ইতিহাসেরই অংশ মনে করি। এবং আমরা মনে করি যে আমাদের জাতীয় পর্যায়েও আলেম ওলামাদের কথা বলা উচিত, ভূমিকা রাখা উচিত, তাদের মেইন স্ট্রিমে আসা উচিত, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা উচিত, দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে, সমাজ এবং নাগরিক অধিকার নিয়ে। এবং লেলিন ভাই বলেছেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মানবতা বিরোধী হত্যাকাণ্ড, এটা সকল হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদেরকে এই অবস্থানটা জানাতে হবে, আমাদের কথা বলতে হবে। এবং আমরা অন্তর্বর্তী সরকারের সময় সেটা বলেছি, এবং এই সরকারের সময় আমরা বলছি যে সকল মানবতা বিরোধী, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটা হয়েছে, এবং বিগত সরকারের সময়ে, বিগত সরকার বলতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় যেই গণহত্যাগুলো হয়েছে, মানবতা বিরোধী হত্যাকাণ্ড হয়েছে, গুম হয়েছে, সব কিছুর বিচার করার দায়িত্ব বর্তমান সরকারের। আরেকটি বিষয় বন্ধুগণ, আমরা দেখছি যে আমাদের সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে, এবং সীমান্তে আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। তো সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। কাঁটাতার দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করা যায় না। এবং আমরা বিশ্বাস করি এই কাঁটাতার সেই দেশের জনগণই একদিন উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে। এবং বাংলাদেশের
সীমান্তকে রক্ষা করার দায়িত্ব এই সরকারের এবং এই দেশের জনগণের। যদি সরকার ব্যর্থ হয়, জনগণ সেই দায়িত্ব কিন্তু নিজ হাতে তুলে নেবে। এবং বাংলাদেশের সীমান্ত রক্ষা করার দায়িত্ব আমাদের। বাংলাদেশের আমাদের নদীর যে পানির ন্যায্য হিস্সা সেটা আদায় করার দায়িত্ব আমাদের। সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, সরকার এই বিষয়গুলোতে দৃষ্টিপাত করবে। আমরা অন্য কোনো রাষ্ট্রের, সেটা যে কোনো রাষ্ট্র হোক, তার কোনো করদার্য হিসেবে বাংলাদেশকে দেখতে চাই না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখবে, আমরা এরকম একটি দেশ প্রতিষ্ঠা করতে চাই। সেটার জন্যই জুলাই গণঅভ্যুত্থানে আমরা সকলেই অংশগ্রহণ করেছিলাম। ফলে আমরা স্পষ্টভাবেই এটা বলতে চাই যে বাংলাদেশের আমরা সীমান্তের ওপারে দেখছি নানা অস্থিরতা, সেখানকার মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, দমনপীড়ন করা হচ্ছে, এবং বাংলাদেশেও এটা প্রোপাগান্ডা করার চেষ্টা করা হবে যে এই দেশের মুসলমানরা এই দেশের হিন্দুদেরকে নির্যাতন করছে। এই মিথ্যা প্রচার করে তারা সেইখানের মুসলমানদেরকে হত্যাকাণ্ড করার জায়েজ করবে। কিন্তু আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের পরও এই মাদ্রাসার ছাত্ররাই কিন্তু মন্দির পাহারা দিয়েছিল। এবং এই দেশের হিন্দুদেরকে যদি কোনো ধরনের সাম্প্রদায়িকতা করার কেউ চেষ্টা করে, স্যাবোটাইজ করার কেউ চেষ্টা করবে, আমরা আমাদের ভাইদেরকে রক্ষা করার জন্য প্রস্তুত আছি। ইনশাল্লাহ আছি কি না? এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সবার নাগরিক অধিকার সুরক্ষায় আমরা কাজ করব এবং এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলাম রক্ষায় আমরা কাজ করব। ধন্যবাদ সবাইকে। এবং জাতীয় ওলামা অ্যালায়েন্সকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় ওলামা অ্যালায়েন্সের সম্মানিত আহ্বায়ক আশরাফ মাহাদি ভাই, সম্মানিত সদস্য সচিব সানাউল্লাহ ভাই, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় ওলামা অ্যালায়েন্স সারা দেশে কাজ করছে, তরুণ আলেমদেরকে সংগঠিত করছে, কাজ করছে। আমরা মনে করি জাতীয় নাগরিক পার্টি এনসিপি আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্রদের যে অধিকার, সেই অধিকার নিয়ে আমরা কথা বলবো এবং শাপলা গণহত্যার বিচার আমরা দ্রুত সময়ের মধ্যে দেখতে পারবো বলে আমরা আশা রাখছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।